হ্যালো ফ্রেন্ড, আজকে যে চ্যাপ্টার আমরা আলোচনা করব সেটা হলো গ্র্যাভিটেশন, অর্থাৎ বাংলায় বলা হয় মহাকর্ষ শক্তি, মহাকর্ষ বল। তো গ্র্যাভিটেশন কাকে বলে? আমরা মাধ্যমিকে পড়েছি যে গ্র্যাভিটেশন অর্থাৎ মহাকর্ষ শক্তি বলা হয় যে একটি বস্তু আরেকটি বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ শক্তি বলা হয়। ইংরেজিতে বলবো যে এভরি বডি অ্যাট্রাক্টস আদার বডি বাই এ ফোর্স ইজ কল্ড ফোর্স অফ গ্র্যাভিটেশন। ফোর্স অফ গ্র্যাভিটেশন, নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর উইকেস্ট ফোর্স। এখান থেকে একটা কোশ্চেন আসছে যে কোন ফোর্সটা সব থেকে উইকেস্ট আর কোন ফোর্সটা সব থেকে স্ট্রংগেস্ট। তাহলে সব থেকে উইকেস্ট ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স, আর স্ট্রংগেস্ট ফোর্স হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এর রেশিও যদি দেখা যায় যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ টু নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক ফোর্স, এদের রেশিও হবে 1:10⁻38 10⁻36 10⁻25। এদের কম্পেয়ার করলে দেখা যাবে যে নিউক্লিয়ার ফোর্স সব থেকে স্ট্রংগেস্ট, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক, তারপরে উইকেস্ট, তারপরে গ্র্যাভিটেশনাল ফোর্স সব থেকে উইকেস্ট। আসলে এগুলো দ্বারা কি বোঝাচ্ছে যে নিউক্লিয়ার ফোর্সটা 10⁻38 মানে এটা নিউক্লিয়ার ফোর্সটা 10⁻30 টাইমস স্ট্রঙ্গার দ্যান গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক একইভাবে 10⁻36 টাইমস স্ট্রঙ্গার দ্যান দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। উইকেস্ট ফোর্সটা 10⁻25 টাইমস স্ট্রঙ্গার দ্যান গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার আমরা চলে আসবো যে নিউটন এ সম্বন্ধে যে কনসেপ্টটা দিয়েছে সে সম্বন্ধে আলোচনা করবো, অর্থাৎ নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটন ল অফ গ্র্যাভিটেশন কি কনসেপ্ট বলেছে? এখান থেকে কি কনসেপ্ট দিয়েছে যে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণা পরস্পরকে নিজেদের ভরকেন্দ্রগামী সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো এখানে কি বলেছে যে এদের আকর্ষণ বলটা কী হবে? ভরের দুইটি বস্তুর ভর m1 এবং m2। আচ্ছা এখানে ফিগারটা দেখো, এই বস্তুর ভর হচ্ছে m1, এই বস্তুর ভর হচ্ছে m2। তাহলে এদের মধ্যে যে এদের অ্যাট্রাকশন, আকর্ষণ, যে ফোর্স যে ক্রিয়া করছে, ফোর্স ইকুয়াল টু কী বলেছে সূত্র অনুসারে? ফোর্স প্রপোর্শনাল টু m1 m2। ফোর্স প্রপোর্শনাল টু আর একটা কন্ডিশন বলেছে কি, যে তাদের মধ্যে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এদের যদি এর মধ্যে রেডিয়াস r হয় তাহলে 1/r²। ব্যস্তানুপাতিক মানে 1 সামথিং। তাহলে একে দুটো যদি একসঙ্গে লেখা যায় তাহলে লেখা যাবে ফোর্স ইকুয়াল টু এই ফোর্স প্রপোর্শনাল টু m1 m2/r²। এখানে ইকুয়াল করলে একটা কনস্ট্যান্ট গুণ করলে এটা ইকুয়াল হয়ে যায়। তাহলে ফোর্স ইকুয়াল টু g ইন্টু m1 m2/r²। জি কি? এই জিটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এর ভ্যালু কত? 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এসআই ইউনিট। ঠিক এই সিজিএস হবে 6.67 ইন্টু 10⁻8 9 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। সিজিএস ইউনিট। এর ডাইমেনশন কি? m-1 L3T-2 ডাইমেনশন। এখান থেকে তুমি বের করতে পারবে। ডাইমেনশন আগে শিখিয়েছি কীভাবে বের করতে হয়। এবার চলে আসি গ্র্যাভিটি। দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ দ্য আর্থ ইজ কল্ড গ্র্যাভিটি। পৃথিবীর মধ্যে যে সমস্ত পৃথিবীতে যে ফোর্স কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স
গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ বাংলাতে যদি বলা হয় যে অভিকর্ষ বলের জন্য পৃথিবীতে বা পৃথিবীর কাছাকাছি কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়। একে কি জি দ্বারা সূচিত করা হয়। তো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইট ডিনোটেড বাই জি। এই জি এর ভ্যালু কত? জির ভ্যালু এস হয় 9.81 মিটার পার সেন্টিমিটার স্কোয়ার। সিজিএস ইউনিট 981 সেন্টিমিটার পার সেকেন্ড, আর এফপিএসে 30 ফুট পার সেকেন্ড স্কোয়ার। জি ইজ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ জি এর ভ্যালু কিসের উপর নির্ভর করে না শেপ অর্থাৎ আকার, সাইজ আর ভরের উপর নির্ভর করে না। ইফ এ ম্যান জাম্প উইথ ভেলোসিটি, ধরো পৃথিবীর পৃষ্ঠে কোনো একটি মানুষ যদি জাম্প করে ভেলোসিটি ভিতে, দেন তাহলে তার হাইট কত হবে? ভেলোসিটিতে সে যদি জাম্প করে তার হাইটটা আমি বলে দিতে পারবো, দেন তাহলে হাইট ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2g। অর্থাৎ জি যদি বেশি হয় তাহলে হাইট কমবে, সেজন্যই জি এর ভ্যালু আমাদের পৃথিবীপৃষ্ঠ থেকে চাঁদে কম। যে মনের ক্ষেত্রে ফরমন যদি আমি করি, মনের ক্ষেত্রে কী হয়, জি পৃথিবীর সাপেক্ষে কম, সেজন্য তার হাইটটা ওখানে বেশি জাম্প করতে পারে। জি এর জন্য তার ওয়েটটাও সেখানে কম হয়, 1/6 গুণ হয়। এবার দেখো জি ডিপেন্ডস অন, অর্থাৎ জি কিসের উপর ডিপেন্ড করে? হাইট ফ্রম দ্য আর্থ সারফেস জি উইল বি ডিক্রিজ, মানে পৃথিবীপৃষ্ঠ থেকে তুমি যত উপরের দিকে যাবে জি এর ভ্যালু অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকবে। ডেপথ ফ্রম দ্য আর্থ সারফেস, তুমি পৃথিবীপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাবে ডি উইল বি ডিক্রিজ, জি এর ভ্যালু কমতে থাকবে। অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ, এখান থেকে এটা কোশ্চেন দেয় যে সেন্টার অফ আর্থে জি এর ভ্যালু কত? জি ইজ জিরো, ফলে সেখানে কত হবে? পৃথিবীর কেন্দ্রে সেখানে তার ওয়েট হবে 0। তো জি ইজ ম্যাক্সিমাম কোথায়? অ্যাট দ্য আর্থ সারফেস, পৃথিবীপৃষ্ঠে হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম, জি ইজ ম্যাক্সিমাম। রোটেশনাল স্পিড অফ দ্য আর্থ ভেরিয়েশন ইন জি, সেক্ষেত্রে দেখি, ধরো এটা পৃথিবীপৃষ্ঠ, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ইকুয়েটর, এটা হচ্ছে পোল। এটা প্রুভ আছে যে জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তাহলে 1 নম্বর কেস, এই কন্ডিশনের ক্ষেত্রে দেখো 1 নম্বর, যদি অ্যাট দ্য ইকুয়েটার কত? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, সেক্ষেত্রে যদি এখানে বসাই থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বসালে কস 0-র জন্য 1, তাহলে জি ড্যাশ ইকুয়াল টু হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এবার এখানে যদি অ্যাঙ্গুলার স্পিড অফ দ্য আর্থ ইনক্রিজ হয়, জিটা ডিক্রিজ, জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ কমবে। সো জি ইজ দ্য মিনিমাম অ্যাট দ্য ইকুয়েটার, এখান থেকে তাহলে জিটা কমছে অ্যাঙ্গুলার স্পিড বাড়ার জন্য। অ্যাট দ্য পোলে কত হচ্ছে? জি ইকুয়াল টু 90 ডিগ্রি, সেক্ষেত্রে এখানে তুমি যদি বসো জি 90 cos 90 0, সুতরাং জি ড্যাশ ইকুয়াল টু জি, অর্থাৎ জি ইজ ম্যাক্সিমাম অ্যাট কোথায়? পোলে। এবার যদি একটা ক্লককে যদি আমি এই ইকুয়েটার থেকে পোলে নিয়ে যাই, তাহলে অনেক সময় কোশ্চেন দেয় যে সেক্ষেত্রে কি ঘড়ি স্লো হবে না ফাস্ট হবে? তো এখানে আমরা টাইম পিরিয়ডের যে ফর্মুলাটা জানি, টি ইকুয়াল টু 2π√L/g। এখান থেকে দেখো যে জি যদি বাড়ায়, জি যদি বাড়ে তাহলে কি হবে? টি কমবে। তাহলে এখানে আমি বলতে পারি
ইকুয়েটরটা টু পোল, ইকুয়েটর টু পোলে যখন নিয়ে যাব তখন কি হবে, ইট উইল বি দ্য ফার্স্ট। তার কারণে যে জি হচ্ছে, দেখো পোলে কত জিটা হচ্ছে পোলে ম্যাক্সিমাম, জি ইজ ম্যাক্সিমাম অ্যাট পোল। তাহলে ইকুয়েটর থেকে দেখুন পোলে যাচ্ছি, তখন কি হচ্ছে, জি এর ভ্যালু বাড়ছে, জি এর ভ্যালু বাড়লে সেখানে টি এর ভ্যালু বাড়ছে, সো ইট উইল বি বিকাম ফার্স্ট। পোল টু ইকুয়েটর, পোল টু ইকুয়েটর, পোলে জি এর ভ্যালু বেশি, সেখান থেকে ইকুয়েটরে জি এর ভ্যালু কম, মিনিমাম অ্যাট দ্য ইকুয়েটর এখানে বলেছে। সো এখানে যদি জি এর ভ্যালু কমাই তাহলে টি এর ভ্যালু বাড়বে, সো ইট উইল বিকাম স্লো। তাহলে সেখানে কী হবে, ঘড়ি স্লো দেখাবে। এবার যদি একটা কোশ্চেন আছে যে আর্থ থেকে যদি আমি মুন সারফেসে নিয়ে যাই তাহলে সেখানে ঘড়ির কী পরিবর্তন হবে, স্লো না ফাস্ট না রিমেন সেম। সেক্ষেত্রে একইভাবে যদি আমরা দেখি সেখানে জি এর ভ্যালু কমছে, তার ফলে টি বাড়ছে, সো ইট উইল বিকাম স্লো। এখান থেকে আসি ওয়েট or motion in the lift. When a lift at rest or moving with uniform speed, upward বা ডাউনওয়ার্ড যদি হয়, এই ফিগারটা লক্ষ্য করো যে এখানে কি আছে, ধরো একটা বস্তুকে এখানে ওয়েট হচ্ছে এমজি আর উপর দিকে আছে নর্মাল রিয়াকশান উপরের দিকে কাজ করছে। এবার ইউনিফর্ম যদি রেস্টে যদি হয় বা মুভিং উইথ ইউনিফর্ম স্পিড হয় সেক্ষেত্রে আর ইকুয়াল টু এমজি, দেন সেখানে কি হবে যে কোনো মানুষই যদি ধরো তুমি ওখানে এই অবস্থায় বস্তুর ক্ষেত্রে যদি মানুষ হয় তাহলে সে ফিল কী করবে, তখন ওই ফিল করি আমরা আমাদের ট্রু ওয়েট যেটা আছে অরিজিনাল সেই ওয়েটটা। সেকেন্ড কন্ডিশন, লিফট যদি আপওয়ার্ড উইথ দ্য অ্যাক্সেলারেশন এ ইকুয়াল টু এমজি, তাই না, এ ইকুয়াল টু এমজি, যদি আপওয়ার্ডে যায় তাহলে কি হবে, আর গ্রেটার দেন এমজি, রিয়াকশানটা নর্মাল রিয়াকশানটা বেশি হয়ে যাবে। নর্মাল রিয়াকশান বেশি হলে কি আমি এইভাবে লিখতে পারি না যে আর মাইনাস এমজি ইকুয়াল টু এম এ, অর্থাৎ এটাই তো অ্যাক্সেলারেশন ত্বরণ। তাহলে আর ইকুয়াল টু এ, আর সমান লেখা কি দেখা যায়, এমজি ওয়েট ইকুয়াল টু ত্বরণ। সেখানে কি হয়, মোর ওয়েট ফিল করছি, যা ওয়েট ছিল তার থেকে বেশি ওয়েট ফিল করছি, তাহলে উই ফিল মোর ওয়েট। থার্ড, যে লিফট ডাউনওয়ার্ড উইথ অ্যাক্সেলারেশন যদি হয় তখন যদি এরকম লেস দেন হবে, আর লেস দেন এমজি হলে আর ইকুয়াল টু এমজি মাইনাস এম এ, সো লেস ওয়েট। তখন কেউ ফিল করবে কিসের, লেস ওয়েট ফিল করবে, যা ওয়েট ছিল তার থেকে কম ওজন অনুভব করবে। ইফ দ্য কর্ড অফ দ্য লিফট ইজ ব্রোকেন, যদি ধরো লিফটে চলতে হঠাৎ করে লিফটের তার ছিঁড়ে গেল, সেক্ষেত্রে এরকম কন্ডিশনে কি হয়, জি ইকুয়াল টু এ হয়ে যায়, অর্থাৎ অভিঘর্ষজ ত্বরণ ইকুয়াল টু ত্বরণ হয়ে যায়, সমান কী হবে, ফ্রি ফল যদি হয় সেক্ষেত্রে ওয়েটলেস ফিল করবে। যদি আবার এখানে ওয়েটলেস ফিল করছে, যদি আবার এটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, আর ইকুয়াল টু এম এটা বেশি হয়ে যাবে এমজির থেকে, অর্থাৎ ত্বরণ থেকে ওয়েটটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি ফিল করব, যে সুপার ওয়েটলেস কন্ডিশন, এক্ষেত্রে আমরা ফিল করব সুপার ওয়েটলেস কন্ডিশন। সো ফ্রেন্ডস, আজকে ফার্স্ট পার্ট আলোচনা করলাম গ্র্যাভিটি মহাকর্ষের ফার্স্ট পার্ট। আমরা এরপরে দ্বিতীয় পার্ট আলোচনা করব কেপলার ল, স্যাটেলাইট এ সম্বন্ধে নিয়ে আলোচনা করব। তা আজ এই অবধি, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।